আজকে হচ্ছে শুক্রবার। আমরা ৬টা বাসে এখন রওনা দিয়েছি মাগরিবের আগ দিয়ে আর কি। তো ওরা বাচ্চারা সবাই বাসায় একা, এই জন্য চলে যাচ্ছি, না হয় বাবাকে রেখে যেতে মন চাচ্ছে না আর কি। আমার বোনের মেয়ে এসেছে আমার সাথে, এখন আবার যাচ্ছে আমার সাথে। তো এটা আর কি। বাবার আসলে একদম যে ইমপ্রুভ বেশি বলবো সেটা না, কিছুটা ইমপ্রুভ এটা আর কি। তো ড্রেসিং করতে হবে 1 মাস, প্রথম 5-6 দিন প্রতিদিন করতে হবে, এরপরে 3-4 দিন পর পর করলেও চলবে, এটাই আর কি। তো আল্লাহর উপর ভরসা করে বাবাকে রেখে যাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবে মনটা বেশি ভালো নেই আসলে। আমার অনেকেই জানেন আমার বাবার শারীরিক অবস্থার কথা শুনেছেন, জেনেছেন। তো আসলে বাবার অবস্থার কথা বলবো, বেশি একটা ভালো না। তো এটা হচ্ছে, আমরা তো রাতে 11টা বেজে গিয়েছে আস্তে আস্তে। সকালবেলা উঠে এখন নাস্তা পানি এগুলো রেডি করছি। রুটি বানিয়ে নিয়েছি, আর একটু গতকালকে আমরা যখন ছিলাম না, আমার যে কাজের মেয়েটা, ওকে বললাম আর কি মুরগির গোশত রান্না করে দিতে। তো মুরগির গোশত ছিল, এখন নাস্তায় ওইটাই খাওয়া হবে চিন্তা করেছি। কিন্তু আমার হাজব্যান্ড ওই মুরগির গোশত খাবে না, ওনার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আর আমাদের সাথে আমার ভাগ্নি এসেছে, ও এখন দুপুরেও থাকবে আর কি, রাতে ওর হাজব্যান্ড এসে নিয়ে যাবে। সেই জন্য আসলে দুপুরের খাবার দাবার তৈরি করা এইগুলো নিয়ে এখন ব্যস্ত। কারণ হচ্ছে সকালে উঠেই রান্নার আয়োজনটা শুরু করে দিই, একদিকে নাস্তা, অন্যদিকে ভাত তরকারি বসিয়ে দেওয়া। তো আমি আসার সময় বাড়িতে গিয়েছি, অনেকে দেখেছেন, আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে আমার 2 জন যাই কিছু কিছু সবজি, তারপরে হাঁস এগুলি দিয়েছেন। তো হাঁসটা ভিজিয়ে দিয়েছি, আজকে তাজাই রান্না করব। তো মেজো ভাবি তাল চিপে বোতলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন, সেগুলো এখন জাল দিয়ে নিচ্ছি সকাল সকাল। আর আসলে বাড়িতে তো অনেক তাল আছে, আমার শাশুড়ি যখন সুস্থ ছিলেন উনি এগুলি সংগ্রহ করতেন এবং এগুলির তত্ত্বাবধান করতেন। তো এখন আসলে একজন লোক ছিল গত কয়েকদিন, 4-5 দিন থেকে ও নেই, যার কারণে বেশি একটা তালও সংগ্রহ হচ্ছে না। তো এই যে আপার বড় মেয়ের ছেলে, ও নাস্তা করতেছে, মেহমান আছে বাসায়। আমরা আসার সময় দেখতে পেরেছেন আমার বোনের মেয়ে ছিল আমার পাশে। তো রাত তো আস্তে আস্তে 11টা বেজে গিয়েছে, তো আর দিইনি আর কি ওকে। আর ওর জামাই, আমাদের জামাই অফিস শেষ করে সন্ধ্যায় আসবে, নিয়ে যাবে। তো আমি বলতেছি আর 2 দিন থাকতে, ওরা বলতেছে না চলে যাবে। তো এই তো সবাই মিলে হালকা পাতলা নাস্তা করতেছে। আমার হাজব্যান্ড নোয়াখালী গিয়েছিল, নোয়াখালী থেকে আসতে দই, তারপরে রসমলাই এগুলি নিয়ে এসেছিল। তো রুটি দিয়ে রসমলাই দিয়েও খেতে ভালো লাগে, সে কারণে এগুলিও দিয়ে দিচ্ছি। তো আমার বোনের মেয়ে লামিয়া চা বানিয়ে দিয়েছে, চা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়া শেষ। এদিক দিয়ে আমার সকালে যে কাজ করে ওকে দিয়ে হাঁসটা বেছে নিচ্ছি। এটা আসলে আমার দ্বারা সম্ভব হবে না, তো আসলে বাড়তি কাজ করালে কিন্তু বাড়তি টাকা দিতে হয়। তো সেই হিসাবে বললাম যত্ন করে আর কি, যে এটা করে দাও, না হয় আমি পারবো না। আর এদিক দিয়ে আপা কচু দিয়েছিল, আসলে আমাদের কচু কেনাও হয় না, খাওয়া হয় না, তো সে কারণে আপা এই কচুর গুঁড়াটা দিয়েছিল, কুটে নিয়েছি, রান্না করব আজকে। এই তো নাতিনের কত খেলাধুলা, আবদার, আহ্লাদ এগুলি চলছে। আর এই যে আমি যাওয়ার আগে আসলে মাকড়সাগুলো ভাঙবো, এর ভিতরে আর হয়নি। তো আজকে এই ঘর ঝাড়ার কাজটাও করে নিচ্ছি, কারণ মাকড়সার নেটগুলি অনেক বড় বড় হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে আর কি।
তো টুকিটাকি কাজগুলি এসে আসলে করতে হচ্ছে। 4-5 দিনের মতোই তো ছিলাম না, তো যার কারণে সংসারের কাজ বুঝে নিচ্ছি সব কিছু। আবার নতুন মানে কয়েকদিন না করলে আবার মনে হয় নতুন করে সংসারের কাজ শুরু করা। তো সব কিছু সকালে উঠে আসলে করতেছি, খুব ভেজাল চলছে। আজকের যে থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন, অনেক ভেজাল চলছে, মানে হিবিজিবি কাজের। তো হাঁসটাও বেছে টেছে ঠিকঠাক করে দিয়েছে এইভাবে। তো আমি এখন কুটে নিব, তার আগ দিয়ে মশলাগুলি রেডি করছি। এখানে আমি হাঁসের জন্য কালো জিরা দিয়ে নিয়েছি, পোস্ত নিয়েছি, আর স্টার নিয়েছি 3-4টা, মরি নিয়েছি, মেথি নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, শস্য নিয়েছি, শস্য আরও লাগবে, গুঁড়া আছে আমার কাছে। এখানে জয়ফল অর্ধেক নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তারপরে জিরা, ধনিয়া, জয়ত্রী আর এলাচ, এগুলি একসাথে গরম করে মানে টেলে তারপর পাউডার করে নেব। তো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, এগুলি একসাথে বেশি করেই করে নিচ্ছি। এখান থেকে 1 চামচ বা 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ দিব, কারণ এখানে স্ট্রং ফ্লেভারের অনেক কিছুই পড়েছে। তো ফাস্টফোড়ন দিয়ে হাঁস রান্না করলে খেতে ভালো লাগে, তো ফাস্টফোড়নের চেয়ে বেশি এখানে মশলা দিয়েছি। তো একবারেই করে নিচ্ছি, কারণ মাঝে মাঝে রান্নাতে এই মশলাটা, যে কোনো মাংসে এই মশলাটা একটু দিলে অনেক ভালো লাগবে। তো আমি গরম করে এই যে আমার নিমা ব্লেন্ডারটাতে নিয়ে নিয়েছি অর্ধেক, হালকা একটু ঠান্ডা হয়েছে, এখনও গরম আছে, তো ব্লেন্ড করে নিচ্ছি আর কি। তো এটাও কিন্তু বড় একটা কাজ, মশলা গুঁড়া করা, সেটাও করে নিচ্ছি আজকে। তো আসলে ইদানিং ইরেগুলার হচ্ছে আমার ব্লগ দেওয়া, কারণ আমি ফেনীতে ছিলাম, বাবার অসুস্থতা সব মিলিয়ে। তো যেহেতু বাসায় এসেছি, চেষ্টা করব একদিন পর পর হলেও দেওয়ার। বাবার অবস্থার কথা বলবো, বেশি একটা যে ভালো তা না, বাবা খুব ভয় পাচ্ছেন, ওনার মন মানে খুব নরম হয়ে গিয়েছে। উনি করোনা হয়েছে তখনও কিন্তু এত ভয় পায়নি, এখন যেরকম ভয় পাচ্ছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পায়ের অবস্থা আসলে এখনও বুঝতেছি না, কি থেকে কি হয় আল্লাহ ভালো জানেন। তো আজকে গত রাত্রে সিদ্ধান্ত হয়েছে ঢাকায় নিয়ে আসব, তো আজকে হয়তো ওনারা চলে আসবেন। আমি ভয়েসটা দিচ্ছি, তো আজকে মানে আপলোড হবে আমার এই ভিডিওটি। গতকালকে আসলে রান্না বান্না, মেহমানদারি করা সব মিলিয়ে আর ব্লগ দেওয়া হয়নি। তো এই যে এগুলি রেডি করে এখন ঠিকঠাক করব। ভাবি কিছু ডাল দিয়েছে 2 রকম, শিমের বিচির ডাল, শিমের বিচি আর কি শুকনো, আর এই যে বাড়িতে চূড়ানো ডাল, তাল জাল দিয়ে নিয়েছি, নারকেল দিব। আপা এই যে বাদাম দিয়েছে, নারকেলগুলো এখন কুড়িয়ে নিব। আর ডাটা দিয়েছে মেজো ভাবি, বড় ভাবি হাঁস দিয়েছে, হাঁসটা রান্না করে এখনই খাবো। আর ডাটাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। নারকেল এখনই ভেঙে কুড়িয়ে নিব। আমার যে মেয়েটা, ওকে দিয়ে আসলে আমি নিচে বসে নারকেল কুড়াতে পারি না, কারণ নিচে বসে করা আমার জন্য অসম্ভব। তো নারকেল দিয়ে আবার একটু তালটা ঝাল দিয়ে নিব। এদিক দিয়ে পাউডার করতেছি, 2 ভাগে করে একসাথে মিক্স করে আবারও একটু করে নিচ্ছি, তাহলে সব মশলা একসাথে মিক্স হবে এর জন্য। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার বাবার জন্য খাস করে সবাই একটু দোয়া করবেন। করোনাতেও এত ভয় পায়নি, এখন যেরকম ভয় পাচ্ছে বা ওনার মনে কি জানে আল্লাহ জানে, একটু ভয়ের মানে এসে গেছে এটা আর কি। তো যাই হোক, আল্লাহর উপর ভরসা, আল্লাহ যাই করেন আমাদের জন্য নিশ্চয়ই ভালোটাই করবেন। আজকের ব্লগটি একটু বেশি হয়ে গিয়েছে, আসলে এডিট করতে যে সময় দেওয়া দরকার সেটুকু দিতে পারছি না, মনটাও ভালো নেই, আবার পেরেশানি লাগতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। তারপর ভাবলাম যে অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না, একটু দিই। অনেক বোনেরাই ফোন করেছেন, বাবার খবর নিয়েছেন, ব্লগ দিতে পারছি না কেন, সব মিলিয়ে আসলে অনেকেই ফোন দিয়েছেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, যে আপনারা আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে টেনশন করেন বা পেরেশানি করেন। তো সবাইকে ধন্যবাদ।
আর বাবার কথা অনেকেই জেনেছেন, দোয়া করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। নারকেলগুলো ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে এগুলি এখন কুড়িয়ে নিব। আর হাঁসটাও এখনও কুড়া হয়নি, কুটে ওইটা রান্না করা। তো সব মিলিয়ে আসলে হজবরল আর খুবই পেরেশানি যাচ্ছে। আর অনেক দিন পরে এসে কাজ ধরছি না, কাজটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো হাঁস বসানোর আগে ভাবলাম যে কচুটা বসিয়ে দিই, একটু হালকা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর ভাবি যে ডাল দিয়েছে সেগুলো একটু ধুয়ে বসিয়ে দিয়েছি, একদম কিছুই দিইনি এখনও, একটু সিদ্ধ হোক সেই কারণে এভাবে রেখে দিয়েছি আর কি। তো এগুলো নরম হচ্ছে আর এদিক দিয়ে আমি পানিতে এগুলো একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি আর কি, যেন কচুর যে গলা চুলকানি সেটা ভাপের মাধ্যমে চলে যায়। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এগুলো পানি জড়তে থাকুক, আমি একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা দেখছেন এখনও লাইকটি দিতে ভুলে গিয়েছেন, লাইকটিও দিয়ে দেখাটা আবার শুরু করেন। সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কচুটা এভাবে বসাবো সেই কারণে। রসুন দিয়েছি 2 চামচ, একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আর একটু হলুদ দিয়েছি, আর একটু আদা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু মরিচ পাউডার দিয়ে দিব এখন। আগে প্রথমে চিংড়ি মাছটা দিয়েছি, মরিচ দিইনি, এটা মনে নেই, তো এখন দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মাছগুলি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি যে কচুগুলো নামিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। তো তার আগ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখন আমি যে ডালগুলো সিদ্ধ করেছি সেগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে 80%, বাকিটা কচুর সাথেই সিদ্ধ হবে। তো ওটা দিয়ে ঢাকনা দিয়ে আগুন কমিয়ে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমার যে মেয়েটা কাজ করে ও নারকেলগুলো কুড়িয়ে দিয়েছে, আমিও হেল্প করেছি, দেখিয়ে দিয়েছি এগুলো ঠিকঠাক করে করা আসলে। তো ওটা করে এখন হাঁসটা করতে বসে গিয়েছি। তো এর ভিতরে আমার বোনের মেয়ে এসেছে ক্যামেরাটা নেওয়ার জন্য, ও একটা কেক বানাচ্ছে, সবাই ভাইয়েরা খাবে এই জন্য। আর আমার জন্য বললো রসগোল্লা বানাবে, দেখা যাক। আমি নিষেধ করতেছি, আমি বললাম তুমি বেড়াতে এসেছো, থাক, এগুলো আমি তো বানাতে পারি, অসুবিধা নেই। তারপরেও আবদার আর কি, একটু আমাদেরকে খাওয়াবে। 6টা ডিম দিয়ে একটা কেক করতেছে, তো কেকের জন্য যা যা দরকার সবই করতেছে। এখানে 6টা ডিম ভেঙে কুসুম আলাদা এবং ডিমের লেয়ারগুলো আলাদা করে এখানে নিয়েছে। 1/2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, আর 3 টেবিল চামচের মতোই দিয়েছে কোকো পাউডার, 2 চামচ দিয়েছে। আসলে আমি দেখিনি, এখন এডিট করতে গিয়ে দেখেছি। ওকে বললাম আচ্ছা তুমি করতেছো যেহেতু একটু ভিডিও করো। তো হাঁসটা আমি এদিক দিয়ে করতেছি আর ও এদিক দিয়ে কেকের সব কিছু রেডি করছে আর কি। একটু ভালো করে সব কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিচ্ছে। ভালো করে মিক্স করে এখন ডিমগুলো বিট করে নেবে। প্রথমে সাদা অংশটা বিট করে নিচ্ছে ফোম করে। ভালো করে ফোমটা করলে কেকগুলি অনেক সফট হয়, নরম হয়। 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে। তো এই যে চিনিটা ভালো করে ব্লেন্ড করে ফোম হওয়ার পরে আস্তে আস্তে কুসুমগুলি 2-3 ভাগে দিয়ে দিচ্ছে। ওর কেকটা অনেক মজা হয়, খুবই সফট হয়। আর এই ফোমের উপরে আসলে নির্ভর করে কেক
কতটা সফট হবে। তো আজকে তেল ছাড়াই ও কেকটা তৈরি করছে, চকলেট কেক তৈরি করবে আজকে, সে কারণে কোকো পাউডার দিয়েছে। আর এখানে দিয়েছিল 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ফোমটা রেডি করে আবার টেবিলে এসেছে। এখন তরলের সাথে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মিক্স করা, খুবই নরম হাতে হালকা হাতে, যাতে করে ফোম না হয়ে যায়, ডিপ না হয়ে যায় আর কি, ফোমগুলো যেন ঠিক থাকে, সে কারণে হালকা হাতে এভাবে আস্তে আস্তে এই পাউডারগুলো মিক্স করতে হবে। তো ওইভাবেই করে নিচ্ছে আর কি, করে তারপরে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য 20-25 মিনিট যতক্ষণ লাগে আর কি করে নেবে। এর ভিতরে আমার কচুগুলি মোটামুটি হয়ে গিয়েছে, হাঁসটাও কুটা হয়ে গিয়েছে, ওটা ধুয়ে নিয়েছি। আর কচুগুলিতে একটু আপা দিয়েছিল এই ধনিয়া পাতাগুলি, তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। একটু ভাগার দিব, অল্প একটু তেল দিয়ে প্রথমে রান্না শুরু করেছি, এখন একটু ভাগার দিলে মনে হচ্ছে ভালো লাগবে। আর বেশি নাড়াচাড়া করিনি, যার কারণে ভাঙেনি আর কি, কচুগুলি গোটাই আছে। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন মশলা যেটা বানিয়েছি হাঁসের জন্য, সেখান থেকে 1 চিমটি মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাগারটা তৈরি করে নিচ্ছি। তো এই বাগারটা দেওয়ার কারণে এটার গ্রান এবং স্বাদটা আর একটু ভালো হবে, সেই কারণে রান্না শেষ করে এখন আমি হাঁসের মাংসগুলো প্রেসার কুকারে দিব, সে কারণে রেডি করে নিচ্ছি। একটু ছোট ছোট পেঁয়াজ, এগুলো কিছু কুটা আছে, কিছু এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন আর কিছু পেঁয়াজ পরিমাণ মতো সেগুলো দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো এই তো ওভেনে দিয়ে দিয়েছে ও কেকটা। এখানে কিছু রসুন আস্ত দিয়ে দিয়েছি এমনি ছোট ছোট করে কেটে। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচের মতো হলুদ দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ পাউডার দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। মরিচ এখন আমি একটু বাটাও দিয়ে দিচ্ছি, এই বাটা মরিচে তেমন ঝাল নেই, তো রঙটা একটু লাল হওয়া আর একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য। আর এখানে 2 টেবিল চামচের মতো মশলা যেটা নতুন করেছি হাঁসের জন্য সেটা দিয়েছি, আর গরম মশলা, এলাচ, দারচিনি তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি। এলাচটা পাউডার করার সময় দিয়েছি, সে কারণে আর আস্ত দিইনি। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আসলে তেলটা গরম করে তারপরে এই মাংসগুলি দিয়ে দিব, তাহলে সহজে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। একটু হাত ধুয়ে আর এই যে মরিচ লাস্ট পানিটুকু দিয়ে দিয়েছি। এদিক দিয়ে লামিয়া মিষ্টি বানাবে, সে কারণে 2 লিটার দুধ বসিয়ে নেড়ে চেড়ে সেটাকে জাল দিয়ে নিচ্ছে। আর আমি সরিষার তেল দিয়ে হাঁসটা রান্না করব, সে কারণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলি। তো সবগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দেখে তারপরে একবারে শীষ ওঠার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে ছানার জন্য দুধটা ভালো করে ফুটে উঠেছে, আর এখন 3 টেবিল চামচ ভিনেগার, 3 টেবিল চামচ পানি দিয়ে ছানাটা কেটে নিচ্ছে লামিয়া। রসে ভরা রসগোল্লা বানাবে, সেই কারণে এই ছানা কাটা। এদিক দিয়ে মাংসগুলো হচ্ছে, হাঁসের গোশত আর কি, ছানাটা হয়ে গিয়েছে, একটা নরম কাপড়ে ঢেলে নিচ্ছে। তুমিও নামাজ পড়ো না, ঢুকি পড়ে গেল, তাহলে ফাঁকি দিয়ে ঢুকি পড়ে ফেলো।
রোদের ভিতরে এই কালো মেঘ দেখতে ভালোই লাগছে, আর উড়ে যাচ্ছে একটি প্লেন। আমার আজকের হাঁসের গোস্তগুলো হয়ে গিয়েছে। আমি প্রেশার কুকার থেকে এই বড় পাতিলটাতে ঢেলে নিয়েছি, একটু খোলামেলা হবে এই জন্য। রান্না মোটামুটি শেষ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের নামাজ পড়া শেষ, গোসল করা, নামাজ পড়া মোটামুটি শেষ। এখন সবাই ভাত খাবো, ভাত বেড়ে নিচ্ছি আর কি, টেবিলে বেড়ে দিব। তো এর ভিতরে কেকটা হয়ে গিয়েছে, আমি একটু দেখতেছি, খুবই নরম তুনতুনে সফট হয়েছে। তো বিকেলে দুপুরে খাওয়ার পরে আর কি এটা ঠিক করে নিবে। এদিক দিয়ে নারকেল দিয়ে তালটাও জাল দিয়ে নিচ্ছি। তো খাওয়ার আগ দিয়ে এই কাজগুলি করে নিচ্ছি। ভাত বেড়ে নিয়েছি, হাঁসের গোস্ত আর হচ্ছে কচু ডাল, পাতাকপি ভাজি আজকের দুপুরের খাবার। আশা করি শেষ পর্যন্ত দেখেছেন, আর মোটামুটি কিছুটা হলেও ভালো লেগেছে আমার আজকের ব্লগটি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই বড় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাওয়ার পরে কেকটা রেডি করে নিচ্ছে। আগামী দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।